নমস্কার, আমি বাসুদেব বক্সি। ক্লাসরুম চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের কয়েকটা ক্লাসে আমরা বাস্তব সংখ্যার কতগুলো চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কোষে দেখি 1.3 এই চ্যাপ্টারের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আগের ভিডিওটা দেখেছো, যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখবে। তো আজকে কোষে দেখি 1.3 এই অধ্যায়ের অনুশীলনীগুলো আলোচনা করার আগে কয়েকটা বিষয় আমাদের জেনে নিতে হবে। সেই বিষয়টা হলো আমরা এর আগের ক্লাসে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার বিষয়গুলো বলেছিলাম, কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা সেগুলো আমরা বিস্তারিতভাবে বলেছি। তো আজকে আমরা মূলদ সংখ্যার কথা বলবো না, আজকে মূলত অমূলদ সংখ্যার বিষয়ে আলোচনা করব। তো আমরা অমূলদ সংখ্যা কাকে বলে একটু ছোট করে বলে নিই। যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p এবং q ছিল পরস্পরের মৌলিক পূর্ণ সংখ্যা। pq হবে পূর্ণ সংখ্যা কিন্তু q নট ইকুয়াল টু 0, এটা হাইলাইটস, এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। যাদেরকে যাবে না এই আকারে সাজানো তাদেরকেই আমরা নাম দিয়েছিলাম অমূলদ সংখ্যা। আজকে আমরা অমূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কেমন করে হয় জাস্ট আমরা শিখবো একটু। তো এগুলো দেখার আগে বা করার আগে আমাদের বীজগণিতিক যে যোগগুলো, বীজগণিতিক দুটো সংখ্যার যে যোগগুলো সেই ধারণা বা করণী বা সূচকের যে ধারণাগুলো আমাদের ক্লাস 7-এ সম্ভবত তোমরা করে এসছো, সেই ধারণাটা একটু লাগবে। তো আমরা যোগ দেখি, যদি বলি যে a এবং 2a যোগ করলে কত হবে, a এবং 2a যোগ করলে কত হয়, আমরা সবাই জানি এর যোগফল কত হয় 3a। কী করে হলো না, এই যে সংখ্যা 1 এর সহগ 2, 1 আর 2 যোগ করলে 3 হলো, আর যেমন প্রতীক এ ছিল এ থেকে গেল। এই করেই তো যোগটা করেছিলাম আমরা ছোটো ক্লাসগুলোতে, একটু মনে করো। তো আমরা এখানে অমূলদ সংখ্যার যদি যোগ হয় ঠিক ওই টেকনিকটাই ফলো করব। কীরকম, ধরো √2 অমূলদ সংখ্যা, 3√2 √2 অমূলদ সংখ্যা, তার সঙ্গে 3 গুণ আছে অমূলদ সংখ্যা। তো এদের যোগটা কেমন করে হবে, তার √2টাকে মনে মনে ভাবো না এটাকে আমরা মনে মনে ভাবো ক্লিয়ার? তাহলে এখানে মনে মনে না একটা আর 3টা তাহলে যোগ করলে কত হবে 4টা এখানে নয় √2, তাহলে এখানে হবে কত 4 মানে 4√2। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমরা কি বুঝবো, আগে দেখে নেবো অমূলদ সংখ্যাগুলো একই কিনা, দেখেই বুঝতে পেরে যাব। ধরো √2 এখানেও √2, এরা একই ধরনের অমূলদ সংখ্যা। তাহলে কি হবে, শুধুমাত্র সহগটা যোগ করব, 3 আর 1 4 যোগ করব, তারপরে যেমন অমূলদ সংখ্যা আছে থেকে যাবে। আর একটা উদাহরণ দিই, পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। ধরো যাক √7 আর একটা ধরো 5√7। লক্ষ্য করো অমূলদ সংখ্যার নেচারটা কীরকম। অমূলদ সংখ্যাটা এক্ষেত্রে একই √7, এক্ষেত্রে যোগফলটা তাহলে কেমন হবে, তাহলে সহগগুলো শুধু যোগ করব 1 আর 5, 1 আর 5 যোগ করলে কত হয় 6, তাহলে উত্তরটা হবে 6√7। ঠিক বিয়োগের ক্ষেত্রে যেভাবে আমরা বীজগণিতে বিয়োগ করি ঠিক একই টেকনিকে বিয়োগ হবে। তবু একটা উদাহরণ দেখাচ্ছি। ধরে যাক √3, 3√3 থেকে আমরা √3 বিয়োগ করব, 3√3 থেকে √3 বা 2√3 বিয়োগ করলাম। এখানে বিয়োগটা তাহলে কেমন হবে, যেমন 3x থেকে 2x বিয়োগ করলে যেমন হয়। ধরো √3কে মনে মনে ভাবো না x, ঠিক আছে, x দিয়ে প্রতিকৃতি ভাবি, তাহলে 3x - 2x, ঠিক আছে, √3কে আমি মনে মনে ধরে নিচ্ছি x। তাহলে এখানে বিয়োগফলটা কত হবে, তাহলে এখানে সহগগুলোর বিয়োগ করতে হয়, যেমন বিয়োগ করি আমরা 3 থেকে 2 বিয়োগ করলে 1, একটা √3, সহগ এখানে কিছু নেই মানে 1 আছে, আমাদের বুঝে নিতে হবে। যেমনভাবে বীজগণিতে আমরা কিছু সহগ নেই মানে 1 বুঝি, একইভাবে গুণের ক্ষেত্রেও তাই, গুণের ক্ষেত্রেও তাই। দেখো লক্ষ্য করে a এবং b যদি গুণ করি, গুণ কি আমরা করতে পারি, a আর b যদি গুণ করতে বললাম, তাহলে আমরা কি করব, a একটা সংখ্যা, b একটা আলাদা ধরনের সংখ্যা, তাহলে সেখানে গুণফলটা কি হবে সেখানে গুণফলটা হবে ab, কেমন। তো
এখানেও তাই একই টেকনিক প্রয়োগ করব। দেখতে হবে √2, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, √2 গুণ করছি, তো দুটো একই সংখ্যা, একই অমূলত সংখ্যা, √2 যে দাও এটাও একই অমূলত সংখ্যা, √2 একই অমূলত সংখ্যা, তাদের গুণফলটা কেমন হবে? তাহলে আমরা এখানে কি লিখব? √2 হোল স্কোয়ার, একই জিনিস। সূচকের নিয়ম অনুসারে কি হবে? সূচকের নিয়ম অনুসারে এখানে লেখা হবে একই জিনিস, একটু মনে রেখে দেবে, একই সংখ্যার বর্গমূল যদি দুবার ধরে গুণ হয় তাহলে সেই সংখ্যা হয়। যেমন √2 গুণ করলে কত? 2 হবে। √3 গুণ করলে কত হবে? 3 হবে। তো এটা আমরা সূচকের নিয়মেও যদি করি, 2⁻1 বর্গমূলটাকে আমরা পাওয়ারে নিলে 1/2 লিখি, গুণিতক 2 দিকে কেটে গেল, অর্থাৎ 2। এই যে সূচকের নিয়মগুলো আমরা ক্লাস 7-এ শিখেছিলাম, এই টেকনিকে আমরা কাজগুলো করে নেব। ঠিক আছে, সূচকের নিয়মে যা যা করেছিলাম একই হবে। তবে আমরা সহজভাবে মনে রেখে দেবো, অত সব কথা না মনে, ধর সূচকের নিয়ম ভুলে গেছি তাহলে কী করব? তো যদি বলা হয় দুটো √7 গুণ করতে হবে, একই জিনিসের যদি দুটো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা একই হয়, ধর √7 তাহলে এগুলো গুণ করলে কত হবে? 7ই হবে। ব্যাপারটা বোঝা গেল? এইবারে যদি আলাদা হয় তাহলে কি করব? ধরা যাক √3 বা √5 গুণিতক √7। নোট করো, √5 √7 দুটোই অমূলদ সংখ্যা, কিন্তু √5 আর √7 দেখেই বুঝতে পারছি এখানে 5 এখানে 7 আলাদা। এদের গুণফলটা কেমন হবে? সূচকের নিয়ম অনুসারে আমরা গুণটা করব। এখানে দেখো মূলটা যেহেতু দুজনেরই বর্গমূল, নোট করো একই বর্গমূল, তাহলে বর্গমূলের মধ্যে এই সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, 5 আর 7 গুণ হবে, উত্তরে তাহলে কত হবে? √35। ব্যাপারটা পরিষ্কার হলো বিষয়টা, √35। তাহলে এইভাবে আমরা যে কোনো দুটো অমূলদ সংখ্যার গুণ করতে পারি। ভাগের ক্ষেত্রেও একই রকম নিয়ম হবে। ঠিক আছে, এটা আমি বলছি না। আচ্ছা, তাহলে একটু দেখিয়ে দিই। যদি বলি √3কে আমাদের 2√3 দিয়ে ভাগ করতে হবে, যেভাবে আমরা ভাগ করি বীজগণিতে যেভাবে ভাগ করি, ধরো এক্সকে 2x দিয়ে ভাগ করতে বললে কি করো তোমরা? মনে ভাবো না √3x, তাহলে x কেটে দেই, তাহলে এখানে কত হবে? 1/2। এটাই হয়ে যাবে আমাদের ভাগের ব্যাপারটা। ব্যাপারটা বোঝা গেল? এই টেকনিকে যেভাবে ভাগ করি তাই হবে। তাহলে আমরা কি শিখলাম? দুটো বাস্তব সংখ্যা, অমূলদ সংখ্যা তো অবশ্যই বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যাও বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? যে দুটো বাস্তব সংখ্যার যোগ, সেটা অমূলদ হোক যাই হোক, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কি হবে? বাস্তব সংখ্যাই হবে। তবে এক ক্ষেত্রে মনে রাখতে হবে, ভাগের ক্ষেত্রে অবশ্যই ভাজকটা 0 হওয়া চলবে না, কারণ হরে যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভাগের সংজ্ঞা অনুযায়ী ভাগ আমরা করতে পারি না। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এখানে কি আলোচনা করলাম? অমূলদ দুটো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ কেমন করে করতে হয় সেটা আমরা মোটামুটি একটু বুঝে গেলাম। ঠিক আছে, কারো যদি অসুবিধা হয় অবশ্যই বলবে। নেক্সট আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার নিয়ম। তো বাস্তব সংখ্যার কতগুলো নিয়ম মেনে চলে। ঠিক আছে, এটাকে আমরা বলি বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ। সেই স্বতঃসিদ্ধগুলো কি সেগুলো আমরা একটু জানবো। এগুলো প্রত্যেকে আমরা জানি, তবু একটু যা স্মরণ করে দেওয়া। সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম কি না? এ বি সি তিনটে বাস্তব সংখ্যা, মানে কি? মূলদ অথবা অমূলদ। ঠিক আছে, হয় মূলদ নতুবা অমূলদ। এই তিনটে বাস্তব সংখ্যা যদি আমরা যোগ করি, ধরো প্রথম দুটো যোগ করে শেষটার সঙ্গে কেউ করলো, ঠিক আছে, যোগফলটা যা হবে, তাহলে আমরা যদি প্রথমটা অর্থাৎ শেষ দুটো যোগ করে তারপরে যদি প্রথমটার সঙ্গে যোগ করি, এক্ষেত্রে একই হবে। এই নিয়মটাকে বলা হয় যোগের সংযোগ নিয়ম। তাহলে যোগের সংযোগ নিয়মটা কি? এ বি সি তিনটে বাস্তব সংখ্যা, ধরা যাক এ হলো 2, বি হলো 3, সি হলো 5, এরকম করে ভেবে নাও। সেটা মূলত হতে পারে, অমূলত, যে কোনো যেভাবে যে যেমন খুশি ভাবতে পারো। ঠিক আছে, তাহলে যোগের সাপেক্ষে সংযোগ নিয়মটা কি হলো? সংখ্যা তিনটা পজিশান ঠিক থেকে যাবে, শুধু দেখো আমরা কাজটা কি প্রথম দুটো আগে করব না শেষ দুটো আগে করব। তো যোগের ক্ষেত্রে বলছে যেভাবেই করুক না কেন উত্তরটা একই। ঠিক আছে, তোমরা সংখ্যা নিয়ে টেস্ট করে দেখতে পারো। আমি একটা ছোটো করে সংখ্যা নিয়ে দেখতে পারি। ধরো 1, এর মান 1, বির মান 2,
সির মান ধরা যাক আমি 3 ধরলাম, তাহলে প্রথম দুটো যোগ করে যোগফল 3 যুক্ত 3, যোগফলের ক্ষেত্রে কত আছে 6, বোঝা গেল। এদিকে যদি করি দেখা যাক কী হয়, এর মান 1 আর বির মান তো 2 বলেছি, সির মান 3, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 1 যুক্ত 3 2 5, অর্থাৎ যোগফল এক্ষেত্রেও 6। তাহলে দেখা যাচ্ছে দুই ক্ষেত্রেই সমান। ঠিক আছে, এই নিয়মটাকে আমরা বলছি যোগের সংযোগ নিয়ম। যোগের সংযোগ নিয়ম পরিষ্কার করে বোঝা গেল। গুণের ক্ষেত্রে কী হবে, গুণের সাপেক্ষে, তাহলে যোগের ক্ষেত্রে যোগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন বসে যাবে, সেটাই হবে গুণের সংযোগ নিয়ম। কীরকম, গুণের সাপেক্ষে হলে কী হবে না, এ বি তিনটে যদি বাস্তব সংখ্যা হয়, এ এবং বি গুণ করো, তারপরে শেষে সি গুণ করো, গুণফলটা যা হবে, আমরা যদি বি এবং সি গুণ করি তারপরে যদি এর সঙ্গে গুণ করি, এক্ষেত্রে গুণফলটা সমান হবে। তোমরা একটা উদাহরণ নিয়ে দেখে নেবে, অযথা ভিডিওটা বড় হয়ে যাবে, আর বলছি না। এই হলো যোগের সাপেক্ষে সংযোগ নিয়ম, এটা হলো গুণের সাপেক্ষে সংযোগ নিয়ম। ক্লিয়ার। এবার হলো বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম কি না, চেয়ার পাল্টে যাবে, মাঝের চিহ্নটা একই থেকে যাবে। ভালো করে লক্ষ্য করো, বিনিময় নিয়ম হচ্ছে এ এবং বি দুটো বাস্তব সংখ্যা, তো আমরা যোগের বিনিময় নিয়মটা শিখে নেব। যোগের বিনিময় নিয়ম মানে কি, যোগ চিহ্নটা থাকলো ঠিক, তার বাম দিকে ডান দিকে দুটো বাস্তব সংখ্যা আছে, তারা যদি বিনিময় করে, অর্থাৎ এ বি বিনিময় করে, তাহলে কী হবে বি প্লাস এ, এক্ষেত্রে যোগফল আর এক্ষেত্রে যোগফল, অর্থাৎ এ প্লাস বির যোগফল আর বি প্লাস এর যোগফল কি একই? যদি একই হয় তাহলে আমরা বলবো যোগ বিনিময় নিয়ম মেনে চলে। তো আমরা জানি, এখানে একটা উদাহরণ নিয়ে বুঝতে পেরে যাব যে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য হয়। যেমন 2 যুক্ত 3 যা, 3 যুক্ত 2 তা, উভয় ক্ষেত্রে যোগফলটা 5। তেমনিভাবে গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম কি না, যোগের জায়গায় চিহ্নটা গুণ হয়ে যাবে, এ গুণিতক বি সমান, বি গুণিতক এ গুণিতক বি সমান বি গুণিতক এ, অর্থাৎ গুণ চিহ্ন ঠিক রেখে যদি আমরা বাস্তব সংখ্যা দুটো বিনিময় করি, তাহলে সেক্ষেত্রে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা বলতে পারি যে বাস্তব সংখ্যা গুণের বিনিময় নিয়মটাও মেনে চলে, অর্থাৎ গুণফল দুটো সমান হবে। 2 আর 3 গুণ করো, 2 3 নয়, আমি একটা উদাহরণ নিচ্ছি, তুমি 5 7 ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো, ঋণাত্মক নিয়ে ভাবতে পারো, ধনাত্মক নিয়ে ভাবতে পারো, যেটা খুশি। তা সেক্ষেত্রে আমি সুবিধার জন্য 5 আর 7 যদি বলি, 5 আর 7 গুণ করলেও 35, কিন্তু 7 আর 5 গুণ করলেও 35, তাই এক্ষেত্রে দুটো সমান হয়ে যাচ্ছে। তাই বাস্তব সংখ্যা গুণের এবং যোগের বিনিময় নিয়মটা মেনে চললো, ব্যাপারটা বোঝা গেল। কিন্তু এটা তোমরা চেক করে দেখবে, ভাগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই বিনিময় নিয়মগুলো মেনে চলবে না। অর্থাৎ ভাগের ক্ষেত্রে দেখবে 2 আর 5-এর ভাগফল যা, 5 আর 2-এর ভাগফল কি তাই? কি বললাম, 2 আর 5-এর ভাগফল 2 এর 5, আর 5 আর 2-এর ভাগফল 5 এর 2, পুরো সমান হচ্ছে না, তাই তো? অর্থাৎ ভাগ, তাই বিনিময় নিয়মটা মেনে চলে না। তো আমরা বিয়োগও দেখছি বিনিময় নিয়ম মেনে চলবে না, আমরা আগের ক্লাসগুলোতে একটু আলোচনা করেছি। এবার বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়মটা কীরকম একটু লিখে ফেলি, লিখলে বুঝতে পারি। এ ইন্টু বি প্লাস সি, এটা কি হচ্ছে, এ বি যুক্ত এসি, এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম বা ডিস্ট্রিবিউশন ল, লেফট ডিস্ট্রিবিউটিভ ল। এ বি, এ গুণিতক বি প্লাস সি যা সমান এ বি, অর্থাৎ এর সঙ্গে বি গুণ এর সঙ্গে সির গুণ করলে যা হবে, এ গুণিতক বি প্লাস সি করলেও তাই হবে। হ্যাঁ, এটাকে বলা হয় বাম দিক থেকে গুণ হচ্ছে, এটা বাম দিকে আছে, এরকম হতে পারে। রাইট ডিস্ট্রিবিউশন ল, তাহলে এটা কী হবে, বি এ যুক্ত সি এ। এক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই বিচ্ছেদ নিয়মটা প্রযোজ্য হয়। আমরা এ বি সি 3টা মান নিয়ে তোমরা টেস্ট করে দেখো, দু ক্ষেত্রেই সমান হবে রেজাল্টটা। ঠিক আছে, অর্থাৎ এ গুণিতক বি প্লাস সি, এই রেজাল্টটার মান যা হবে, এই মানটার সঙ্গে
আমরা এই পাশে ডান দিকে যেটা লিখেছি AB যুক্ত AC এদের রেজাল্টটা তাই আসবে। এটা আমরা পার্টিকুলার মান নিয়ে চেক করে দেখে নিতে পারি। তাহলে আমরা কি দেখলাম, বাস্তব সংখ্যা বিচ্ছেদ নিয়মটাও মেনে চলছে। বিচ্ছেদ হচ্ছে না, এটা একসঙ্গে গুণ ছিল, এখানে দেখো দুটো আলাদা পদে বিচ্ছেদ হয়ে গেছে, এই সেন্সে আমরা বিচ্ছেদ নিয়ম বলছি। ব্যাপারটা বোঝা গেল। এবারে এক সম উপাদান বা অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি এটা ইংরেজিতে বলা হয়, বাংলা বলা হয় এক সম উপাদান। বাস্তব সংখ্যার ক্ষেত্রে এক সম উপাদান কি, যোগের এক সম উপাদান হয় আর গুণের সাপেক্ষে এক সম উপাদান অস্তিত্ব আছে। তো আমরা যোগের কথা আগে বলছি। যোগের সাপেক্ষে মানে কি এক সম উপাদান বলতে বোঝায়, ধরো এই একটা বাস্তব সংখ্যা, তার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করলে এই হবে, সেটাকে বলা হয় তার আইডেন্টিটি বা এক সম উপাদান। কি বলা হলো, যে কোনো বাস্তব সংখ্যা তার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি সেই বাস্তব সংখ্যাই হয়। ধরো 2 এর সঙ্গে শূন্য যোগ করো 2 হচ্ছে, 3 এর সঙ্গে শূন্য যোগ করো 3ই হচ্ছে। তাহলে তাই আমরা শূন্যকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি বা যোগের এক সম উপাদান। বোঝা গেল কথাটা? তাহলে এক সম উপাদান বলতে আমরা কি বুঝলাম, সহজে যদি বলি, এক সম উপাদান হলো এমন একটা সংখ্যা যেটার সঙ্গে যে কোনো বাস্তব সংখ্যা যোগ করলে সেই সংখ্যাই হয়। ক্লিয়ার? তাহলে শূন্যকে আমরা এক সম উপাদান বললাম যোগের সাপেক্ষে এই কারণে, না শূন্যের সঙ্গে যে কোনো বাস্তব সংখ্যা যোগ করলে যোগফলটা কী হচ্ছে, সেই বাস্তব সংখ্যাই হচ্ছে। ক্লিয়ার? তেমনি গুণের সাপেক্ষে যদি বলি, ধরো এই একটা বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, তার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করো, আমি লিখছি না, গুণ করলে এই হবে, সেই এর মান 2 3 যা ইচ্ছা করেন, 2 এর সঙ্গে যাই এমন একটা সংখ্যা গুণ করো যাতে 2 হয়, 3 এর সঙ্গে সেই সংখ্যাই গুণ করতে হবে যাতে করে 3ই হয়, সেটা কি হবে অ্যাকচুয়ালি 1। তাহলে একটাকেই বলা হয় 1 এই 1কে বলা হয় গুণের সাপেক্ষে অ্যাডিটিভ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ক্লিয়ার? অর্থাৎ গুণের এক সম উপাদান। অ্যাডিটিভ আইডেন্টিটি 0 আর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হচ্ছে গিয়ে 1। এবারে তোমরা বিয়োগ বা ভাগের ক্ষেত্রে দেখো এগুলো পাওয়া যাবে না। ঠিক আছে? যেটা আমরা যোগের ক্ষেত্রে পেয়েছি 0, গুণের ক্ষেত্রে যেটা পেয়েছি 1, সেটা কিন্তু বিয়োগ বা ভাগের ক্ষেত্রে ওই রকম আইডেন্টিটির অস্তিত্ব নেই। তাহলে এক সম উপাদান বুঝলাম। বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট। ইনভার্স এলিমেন্ট বলতে কি বোঝায়, তাহলে যে কোনো বাস্তব সংখ্যা এ, তার ইনভার্স এলিমেন্ট বলতে বোঝায় না তার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করো, সেটা আমরা লিখছি না, যাতে করে যোগফলটা হয় যোগের অ্যাডিটিভ আইডেন্টিটি। যোগের অ্যাডিটিভ আইডেন্টিটি কে 0। তাহলে কি বলা হলো আরেকবার ক্লিয়ার করি, যে কোনো বাস্তব সংখ্যার সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করো যাতে করে যোগফলটা অ্যাডিটিভ আইডেন্টিটি 0 হয়। যেহেতু এখানে যোগ, তাই যোগের অ্যাডিটিভ আইডেন্টিটি। গুণ বললে গুণের সাপেক্ষে অ্যাডিটিভ আইডেন্টিটি যেটা হতো সেটা হতো। তাহলে এখানে কে হবে, এর সঙ্গে কি যোগ করলে 0 হয়, মানে 0 বলতে এখানে অ্যাডিটিভ আইডেন্টিটি 0, তাহলে এখানে কী হবে -এ। ক্লিয়ার? -ই হবে। তাহলে 2 ধরো, এর মান ধরো 2, তাহলে 2 এর অ্যাডিটিভ আইডেন্টিটি কী হবে, অ্যাডিটিভ আইডেন্টিটি বলছি হচ্ছে গিয়ে বিপরীত উপাদান বা 2 এর ইনভার্স এলিমেন্ট। ঠিক আছে? 2 এর ইনভার্স এলিমেন্ট তাহলে কত হবে, -2, কারণ 2 এর সঙ্গে -2 যোগ করলে যোগের অ্যাডিটিভ আইডেন্টিটি 0 হচ্ছে বলে। ক্লিয়ার? গুণের সাপেক্ষে কী হবে, তো এই একটা বাস্তব সংখ্যা, তার সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করো যাতে করে গুণের অ্যাডিটিভ আইডেন্টিটি কে 1 হয়। তা গুণের অ্যাডিটিভ আইডেন্টিটি 1, তাহলে এর ইনভার্স এলিমেন্ট কত হবে, তাহলে না এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করলে যাতে করে গুণের অ্যাডিটিভ আইডেন্টিটি হয়, সেটা কি 1/a। ক্লিয়ার? 1/a। একটা উদাহরণ নেওয়া যাক, কিন্তু এখানে মনে রাখতে হবে এটা যাতে করে 0 না হয়, এখানে খুব ভালো করে মনে রাখতে হবে a ≠ 0, কারণ 1/0 কোনো অস্তিত্ব নেই, এটা আমরা জানি বারবার, এটা ভালো করে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকে। তাহলে 2 একটা বাস্তব সংখ্যা, তাহলে যদি জিজ্ঞাসা করা হয় এর ইনভার্স এলিমেন্ট কত, গুণের সাপেক্ষে ইনভার্স এলিমেন্ট কত, না গুণের সাপেক্ষে এর ইনভার্স এলিমেন্ট হবে 1/2, কারণ 1/2 গুণ করলে গুণফলটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি
বা গুণের যে একসম উপাদান যেটা সেটা হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? 3-এর ক্ষেত্রে কী হবে 1/3, তাহলে গুণের সাপেক্ষে ইনভার্স এলিমেন্ট, ঠিক আছে, গুণের সাপেক্ষে ইনভার্স এলিমেন্ট হবে তার অনন্য, আর যোগের সাপেক্ষে ইনভার্স এলিমেন্ট হবে সেই বাস্তব সংখ্যার বিপরীতটা, অর্থাৎ যা থাকবে তার আগে একটা মাইনাস বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা এই যে নিয়মগুলো বললাম, সংযোগ নিয়ম, তারপরে কি বলা হলো বিনিময় নিয়ম, তারপরে কি বলা হলো হচ্ছে বিচ্ছেদ নিয়ম, তারপরে বলা হলো একসম উপাদান, হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এবং এটা হচ্ছে তারপরে বলা হলো বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট। এগুলোকে আমরা এই যে কয়েকটা নিয়ম, 5টা নিয়ম, এগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ, অর্থাৎ বাস্তব সংখ্যাগুলো এই নিয়মগুলো মেনে চলবে। এই নিয়মগুলো আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করি এই নিয়মগুলোকে কাজে লাগিয়েই করি। দেখা যাক, আমরা একটা উদাহরণ নিচ্ছি, বইয়েরই একটা উদাহরণ ছিল। তো আমরা এই যে 5খানা স্বতঃসিদ্ধ শিখলাম, বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ বলা হয় ফান্ডামেন্টাল রুলস। তো এই রুলসগুলোর সাহায্যে এটাকে আমাদের সরল করতে হবে। দেখা যাক আমরা কিভাবে সরল করি। প্রথমে আমরা এক্ষেত্রে বিচ্ছেদ নিয়মটা যেটা শিখলাম, লেফট ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ এই যে বিচ্ছেদ নিয়ম অনুসারে আমরা এটাকে প্রথমে ব্র্যাকেটটা তুলে দেব। নিয়ম কি বলেছিল এখানে এ ইন্টু বি প্লাস সি, তাহলে কি এসি যুক্ত এ বি, এ বি যুক্ত এসি, এরকম নিয়মটা ছিল, মনে পড়ে? এখানে কি ছিল এ ইন্টু বি প্লাস সি সমান এ বি যুক্ত এসি। ক্লিয়ার? তাহলে এই যে বিচ্ছেদ নিয়মটা আমরা বলছিলাম প্রযোজ্য, তাহলে এক্ষেত্রে প্রযোজ্য করতে পারি। সেই অনুযায়ী এখানে হবে 11 ইন্টু 1 মানে 11, ক্লিয়ার, প্লাস 11 2 22 √3। পরিষ্কার হলো বিষয়টা? তাহলে এই গুণফলটা হলো। নেক্সট আমরা কি করছি দেখো, আমরা জানি বাস্তব সংখ্যা বিনিময় নিয়ম মেনে চলে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে যোগের সাপেক্ষে বিনিময় নিয়ম যদি প্রযোজ্য বলে আমরা এই দুটো বাস্তব সংখ্যাকে পাল্টাপাল্টি করে দিতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি 22√3 প্লাস 11। পরিষ্কার বিষয়টা হলো? নেক্সট আমরা জানি সংযোগ নিয়ম বাস্তব সংখ্যা মেনে চলে, তাহলে সেই অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি। সংযোগ নিয়মটা মনে আছে তো, এ যুক্ত বি প্লাস সি সমান এ প্লাস বি যুক্ত সি, প্রথম নিয়মটা যেটা শিখলাম। তাহলে এটা লিখলাম আমরা সংযোগ নিয়ম অনুসারে। পরিষ্কার হলো বিষয়টা? নেক্সট আমরা কি শিখেছি, ইনভার্স। ইনভার্স বলতে যোগের অ্যাডিটিভ ইনভার্স কি হয় না, যে কোনো সংখ্যার অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে তার বিপরীত সংখ্যা। তাহলে সেই অনুযায়ী আমরা অ্যাডিটিভ ইনভার্স কী ছিল, এর অ্যাডিটিভ ইনভার্স ছিল -a যোগফল, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা এবং তার বিপরীত সংখ্যা যোগফল সবসময় 0 হয়। তাহলে সেই অনুযায়ী 2 হচ্ছে গিয়ে এটা 22 ছিল না, কি লেখা হলো 1 2 22 এটা ছিল, থাক, এটা যদি এরকমই থাকে তাও হতে পারে। তো আমরা এখানে 22 নেই, এখানে 2 আছে, তাও আমরা সেক্ষেত্রে আমরা যোগের যে নিয়মটা শিখেছিলাম সেটা লিখতে পারি। এখানে অ্যাকচুয়ালি 22 ছিল, আমি একটু কাটা ভুল করেছি, ঠিক আছে? এখানে 22 তাহলে এই নিয়মটা কাজে লাগানো যেত, 22 করে দিচ্ছি 22। তাহলে সেক্ষেত্রে বলতে না 0 হয়ে যেত। ক্লিয়ার? আর যদি বলবে যে 2 থাকতো তাহলে আমরা কি করতাম, 22 থেকে 2 কমিয়ে দিতাম, অর্থাৎ 20√3 হতো। বোঝা গেল ব্যাপারটা? তো আমি এই নিয়মটা দেখাবো বলে এখানে 22 করে নিলাম, প্রথমে আমার টুকতে ভুল হয়েছিল। তো যাই হোক, তাহলে এখানে এ আর তার বিপরীত সংখ্যা -a, তাদের যোগফল কী হবে 0 হলো, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইনভার্স রুলসটা প্রয়োগ করলাম। আচ্ছা, এটা যোগফল 0 হলো, এটা +11। এবারে যে কোনো বাস্তব সংখ্যার সঙ্গে তার অ্যাডিটিভ আইডেন্টিটি যোগ করলে কী হয়, সেই বাস্তব সংখ্যাই হয়। তাহলে এখানে কী হবে 11ই হবে, কারণ 0 + e সমান এখানে কত হয়, এ হয়। আমরা এই রুলসটা শিখেছি।
আচ্ছা, রুলসগুলো প্রত্যেকটা ক্ষেত্রে লিখে দিই। এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি যুক্ত সি, এই যে সংযোগ নিয়মটা সেক্ষেত্রে আমরা কাজে লাগিয়েছি। আর এখান থেকে এটা লিখেছি কি নিয়মে, এ প্লাস বি সমান বি প্লাস এ, এই বিনিময় নিয়মটাকে আমরা প্রযোজ্য করেছি। ক্লিয়ার? এইভাবে অ্যাকচুয়ালি আমরা না জেনে শুনে বুঝিয়ে আমরা অবশ্য ইতিমধ্যেই এগুলো এই ধরনের সমস্যার সমাধানগুলো করে এসেছি। তো আমরা জানতাম না কোনটা বিনিময় নিয়ম কোনটা সংযোগ নিয়ম। তো এখানে যদি প্রশ্নে অনেক সময় দেয় শর্ট প্রশ্ন হিসাবে যে বাস্তব সংখ্যা স্বতঃসিদ্ধগুলো নিয়মগুলো প্রয়োগ করে সমাধান করো, তা তোমাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে মানে প্রত্যেকটা স্টেপে অবশ্যই কারণগুলো বলে দিতে হবে কোন নিয়মটা তোমরা প্রয়োগ করে করেছো, অর্থাৎ তার অ্যাপ্লিকেশানটা দেখেছো। তোমরা এই ধরনের যে কোনো বাস্তব সংখ্যা টুকে নিয়ে আমরা যে ছোটো ক্লাসে সরল করো বলে যে করতাম অঙ্কগুলো, সেক্ষেত্রেও তোমরা দেখবে এই যে বাস্তব সংখ্যার যে স্বতঃসিদ্ধগুলো আমরা শিখলাম সেগুলোর নিয়মগুলো মেনেই কাজ হচ্ছে। ঠিক আছে? এবারে নেক্সট আলোচনা করব, সেটা হচ্ছে আমরা তো প্রত্যেকে ভাগ করেছি। ধরো 1কে 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, দশমিক বিস্তার কথা ভাগ। তো আমরা এই যে ভগ্নাংশগুলো লিখি, 1-এর 4, 1-এর 5 এটসেট্রা, 1/10, আবার ধরো 2/3। তা আমি যদি বলি এগুলোকে দশমিকে বিস্তার করো, অর্থাৎ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, তোমরা তখন কি করো, ভাগ করো। এবার ভাগ করার সময় দেখবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ ফল দশমিকের পরে একটা জায়গায় সমাপ্ত হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে ভাগ করার যখন দেখি ভাগ করতে গিয়ে যে দশমিকের পরে চলছে, কন্টিনিউয়াসলি তা চলছে, ভাগ আর শেষ হচ্ছে না। তো দেখা যাক আমরা এরকম ক্ষেত্রে ঘটে কিনা। ধরো 1/4 তোমরা ভাগ করতে জানো, তো ভাগ করে দেখবে 0.25। ক্লিয়ার? আবার 1/5.2, অর্থাৎ দশমিকের পরে একটা অঙ্কের পরে যে শেষ হয়ে গেছে। আবার এক্ষেত্রেও দেখা যায় ভাগটা একটা নির্দিষ্ট অঙ্কের পরে গিয়ে শেষ হয়ে গেছে। কেমন? এবার যদি 2কে 3 দিয়ে ভাগ করি, তো তোমরা 2কে 3 দিয়ে ভাগ করো, দেখো কত হয়, 3 6 18, আবার 20, 3 6 18, আবার 20 ভাগ শেষ থেকে যাচ্ছে 3 6 18, অর্থাৎ এরকম করে চলতে থাকবে। অর্থাৎ 0.666 যতক্ষণ ভাগ চালাতে চলবে। তো এইটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে শিখেছি ছোটো ক্লাসে। যে সংখ্যাগুলো বারবার ঘুরে আসছে সে সংখ্যাগুলোর মাথায় কি করি আমরা, একটা সিম্বল দিই, সেই সিম্বলটার নাম বলা হয় পৌনঃপুনিক সিম্বল। ঠিক আছে? অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 1/4, 1/5, 1/10 ইত্যাদি, এই ধরনের যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এরা দশমিকের পরে একটা নির্দিষ্ট অঙ্কের পরে গিয়ে ভাগটা শেষ হয়। হয়তো এখানে 2টো অঙ্ক বা কারো 10টা অঙ্ক কারো 5টা অঙ্কের পরে গিয়ে ভাগটা একটা জায়গায় শেষ হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যতক্ষণ সারাদিন ভাগ করতে থাকলে চলতে থাকবে, 6 6 6 করে চলতে থাকবে। এখন আমরা যদি বলি, জেনে যদি যাই যে কখন দশমিকের পরে একটা নির্দিষ্ট অঙ্কের পরে গিয়ে ভাগ শেষ হবে, এটা যদি আমরা জানবো, আর কখন দশমিকের পরে ভাগ আর শেষ হচ্ছে না, ঠিক আছে, সেটা কি দেখলে বুঝতে পারবো, সেই নিয়মটাই আমরা দেখব। অর্থাৎ আচ্ছা কি করে বুঝবো? আমাদের নিয়ম হচ্ছে প্রথম কাজ হচ্ছে যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, অর্থাৎ যে মূলত সংখ্যাগুলো দেওয়া থাকবে, ভগ্নাংশগুলো তো মূলত সংখ্যা, সেটাকে আমরা প্রথম কাজ ভালো করে মনে রাখো, প্রথম কাজ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ PQ আকারে আমরা সাজাবো যাতে করে PQটা পরস্পরের মৌলিক হয়। PQ পরস্পরের মৌলিক, সোজা কথায় এদের মধ্যে কাটাকুটি তাহলে কেটে দাও, তো মৌলিক টৌলিক না যদি বুঝতে পারি। ক্লিয়ার? তারপরের কাজ হচ্ছে হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। কি বললাম? হরকে উৎপাদকে বিশ্লেষণ করি। তো ধরো এখানে 4 ছিল,
4কে যদি ভেঙে ফেলি 2 গুণিতক 2, এক তো উৎপাদক আছেই, কমন উৎপাদক আছে আমাদের, ঠিক আছে। নেক্সট 5, এর ক্ষেত্রে হর আছে কত, 5কে ভাঙলে 5 তো মৌলিক সংখ্যা, ভাঙা যাচ্ছে না, ক্লিয়ার। 10, 10-এর ক্ষেত্রে ভেঙে ফেললে 2 আর 5, দুটো উৎপাদক পেলাম, 2, 5। এক্ষেত্রে হর আছে 3, তো 3-কে যদি উৎপাদকে ভেঙে ফেলি 10 আছে। হরের 2/3 হরেরকে বিশ্লেষণ করলে উৎপাদক 1 ছাড়া 3ই পাচ্ছি। আমরা কি দেখব, যাদের হরের উৎপাদকগুলো, নোট করো ভালো করে, যাদের হর অর্থাৎ এখানে কিউ, একে ভাঙবো, ভেঙে যদি দেখি যে উৎপাদকগুলো কেবলমাত্র 2 অথবা 5 অথবা 2, 5, ক্লিয়ার। যাদের হরের উৎপাদকগুলো 2, 5 অথবা দুটোই আছে, অর্থাৎ 2, 5 দুটোই আছে, হয়তো 2 বারবার আসতে পারে, 2-3 বার, 5ও 2-3 বার আসতে পারে, কিন্তু উৎপাদকগুলোর মধ্যে কেবল 2, 5 সীমাবদ্ধ। হতে পারে শুধুমাত্র 2, হতে পারে শুধু 5, হতে পারে 2, 5 মিলে অনেক আছে, কিন্তু 2 আর 5-এর বাইরে কেউ নেই। কেউ নেই বলতে কোনো সংখ্যা নেই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই ভগ্নাংশটা ভাগ না করেও বলে দেব যে ভাগ একটা নির্দিষ্ট অঙ্কের পরে মিলে যাবে। বোঝা গেল কথাটা? এই ধরনের দশমিক ভগ্নাংশকে আমরা বলি সসীম দশমিক ভগ্নাংশ, ক্লিয়ার। সসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ যাদের যে সমস্ত ভগ্নাংশগুলো ভাগ করলে দশমিকের পরে একটা নির্দিষ্ট অঙ্কের পরে ভাগটা শেষ হচ্ছে, তাদেরকে আমরা নাম দিচ্ছি সসীম দশমিক ভগ্নাংশ, ক্লিয়ার। এই ধরনের ভগ্নাংশ ক্ষেত্রে লক্ষ্য করো, যদি এই কন্ডিশান ফেলিওর করে, অর্থাৎ 2, 5 থাকতে পারে কিন্তু তা বাদেও অন্য কোনো একটা উৎপাদক ঢুকে গেছে, ক্লিয়ার। তাহলে 2, 5 বাদেও অন্য কোনো উৎপাদক, দেখেন এখন 2, 5 বাদে 3 ঢুকে গেছে, কেমন? বা হয়তো 2, 5 থাকতে পারে তা বাদেও এক্সট্রা উৎপাদক 3 ঢুকে গেছে, এরকম কোনো উদাহরণ হতে পারে। এক্ষেত্রে 2, 5 নেই, শুধু 3 আছে। তাহলে কি বললাম, 2, 5 বাদ দিয়ে অন্য কোনো উৎপাদক যদি হরে কি আছে, আমরা শুধু এইটুকু লক্ষ্য করব, হরে 2, 5 আছে নাকি 2, 5 বাদ দিয়ে আরও কোনো উৎপাদক ঢুকে গেছে, 2, 5 বাদ দিয়ে 3, 5, 7 ইত্যাদি এই ধরনের কোনো সংখ্যা ঢুকে গেছে কিনা আমরা দেখব, ক্লিয়ার। যদি থেকে থাকে তাহলে ভাববো যে ভাগ এই রকমই হতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ ভাগ দশমিকের পরে শেষ হতে থাকবে না, যতদূর পর্যন্ত চালাবে চলে যাবে। তাহলে এগুলো কি অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। অর্থাৎ দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকবে, ঠিক আছে। তবে এগুলো আবৃত্ত হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দশমিকের পরে কয়েকটা অঙ্কের পরে দেখা যাবে কিছু অঙ্ক বারে বারে আসতেছে, অর্থাৎ এইভাবে আমরা আবৃত্ত আকারে লিখতে পারবো, সোজা কথায় পৌনঃপুনিক আকারে লিখতে পারবো, ক্লিয়ার। তাহলে একটা ভগ্নাংশ হয় সসীম দশমিক হবে আর না হলে সেটা আবৃত্ত দশমিক হবে, অর্থাৎ দশমিকের পরে অসীম সংখ্যক চলতে থাকবে এবং কিছু সংখ্যার পরে কয়েকটা ঘর অঙ্কের পরে দেখা যাবে কিছু অঙ্ক পুনরায় আবৃত্ত হয়ে আসছে, অর্থাৎ পুনরায় ঘুরে ঘুরে সেই সংখ্যাগুলোই আসছে, ঠিক আছে। সেই ধরনের সংখ্যাগুলো আমরা দেখেই বুঝতে পেরে যাব। তার একটা উদাহরণ নেই, কী বুঝেছি দেখি। ধরা যাক 1/15 বললাম, 1কে 15 দিয়ে ভাগ করো। আমি ভাগ না করেও বলে দিতে পারবো এই ভাগফলটা দশমিকের পরে একটা নির্দিষ্ট অঙ্কের পর শেষ হবে না হবে না। কি করে বললাম, প্রথম কাজ এদের মধ্যে দেখে নিচ্ছি পরস্পরের এরা মৌলিক, যদি না হয় তাহলে কাটাকাটি করবো আমরা, যদি কাটাকাটি সম্ভব হয় সোজা কথা। তারপরে কাজে যে 15টাকে অর্থাৎ এই হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো আমরা 3, 5, 15, আর তো কোনো উৎপাদক নেই, এক তো আছে সাধারণ উৎপাদক, সেটার কথা আমি বলছি না। তাহলে দেখতে পাচ্ছি 15কে যদি ভেঙে ফেলি তাহলে দুটো উৎপাদক 3 এবং 5 পাচ্ছি, এক ছাড়া, এক তো আছে সাধারণ উৎপাদক। তাহলে এখানে কি বললাম, তাহলে আমি লক্ষ্য করেছি যে 2, 5-এর বাইরে অন্য একটা উৎপাদক ঢুকে গেছে, ক্লিয়ার। তাহলে এই ভাগফলটা কি হবে, সসীম না অসীম? অবশ্যই অসীম, ঠিক আছে। তাহলে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। তোমরা ভাগ করে চেক করে দেখবে
দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক আসছে। ব্যাপারটা বুঝাতে পারলাম। নেক্সট হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাগুলো কাকে বলা যাবে? আমরা অমূলদ সংখ্যায় আসছি। এবারে অমূলদ সংখ্যা কাকে বলা যাচ্ছে? এই ধরনের যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু অমূলদ নয়। অর্থাৎ যে সংখ্যার দশমিকের বিস্তার অসীম অনাবৃত, নোট করো, অসীম অনাবৃত। এটাখানে কিন্তু অসীম কিন্তু আবৃত্ত, নোট করো কথাটা। এক্ষেত্রে কিন্তু অসীম হয়েছে, অর্থাৎ দশমিকের পরে একটা নির্দিষ্ট ঘর পর্যন্ত অঙ্ক নেই, চলতে যাচ্ছে ভাগফলটা, একটা বারবার করে অঙ্কগুলো আসছে, কিন্তু আবৃত্ত অর্থাৎ কিছু অঙ্কের পরে পুনরায় ঘুরে আসছে। এগুলো কিন্তু অমূলদ সংখ্যা নয়। আমি নোট করছি আরেকবার, যে সংখ্যার দশমিকের বিস্তার অসীম হবে, 1 নম্বর পয়েন্ট অসীম হবে, অর্থাৎ দশমিকের পরে চলতে থাকবে ভাগ, এবং অনাবৃত হবে, অর্থাৎ অঙ্কগুলো নির্দিষ্ট পর্যায়ক্রমে বারবার ফিরে আসবে না, সেই দশমিক সংখ্যাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। একটা উদাহরণ দেওয়া যাক। তাহলে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, তোমরা নিজেরাই বলবে। ধরো 0.232323 এরকম করে আসছে। নোট করো, 2-3 কথাটা রোটেশন আকারে আসছে, বৃত্ত আকারে আসছে। 2-3, 3-এর পরে আবার 2-3, নোট করো 3, এরকম করে একটা নির্দিষ্ট রোটেশানে 2-3 কথাটা বারবার বৃত্তাকার পথে ঘুরে ঘুরে আসছে। তাহলে এটা কিছু অসীম কিন্তু আবৃত্ত, মানে পর্যায়ক্রমিক আসছে। তাহলে এটাকে কি আমরা অমূলদ সংখ্যা বলতে পারবো? উত্তরটা হচ্ছে না, কিন্তু অসীম, কিন্তু এটা তো আবৃত্ত হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু এরকম যদি লিখি, ধরো 0.12, নোট করো 1 2, তারপরে 1 2খানা 2 লিখলাম, 1 3খানা 2 লিখলাম, এইভাবে যদি লিখে যাই, আবার 1 4খানা 2 5খানা 2 এরকম করে লিখব। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে যেমন 2-3, অর্থাৎ 2-এর পর 3 এসেছিলো, আবার 3-এর পর 2 আসছিলো, একটা নির্দিষ্ট ছন্দে অর্থাৎ রোটেশান বৃত্তাকার পথে এসেছিলো। 2-3 কথাটা বারবার রোটেশান করে এসেছিলো, ঘুরে ঘুরে আসছে, যেটাকে বারবার বলা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কীরকম আসছে? কিন্তু এখানে লক্ষ্য করো দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্কগুলো আছে। তাহলে এই ধরনের যে দশমিক সংখ্যাগুলো আছে, সেগুলোকে আমরা এক কথায় বলে দেবো অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে অমূলদ সংখ্যার একটা ধারণা আমরা বুঝে নিচ্ছি। এর আগে আমরা একটা সংখ্যা পেয়েছিলাম, P/Q আকারে সাজানো যাবে না, যেখানে Q ≠ 0 ইত্যাদি। এখানে দশমিক দিয়ে যদি বলি, তাহলে যে সমস্ত সংখ্যার দশমিকের বিস্তার অসীম হবে এবং অনাবৃত হবে, সেই সমস্ত দশমিক সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, ইংরেজি ইরেশনাল নাম্বার বলে বলবো। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে অমূলদ সংখ্যা আমরা বুঝে নিলাম। এরকম একটা আরেকটা উদাহরণ দিয়ে এটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। নোট, এটা ছিল কিন্তু মূলদ। আর একটা উদাহরণ দেওয়া যাক, 0 1 0, 1 2খানা 0, আবার 1 3টে 0, 1 এইভাবে যদি আমরা 4টা 0 লিখব, তারপরে 1 এইভাবে আমরা 5টা 6টার মতো করে লিখে যাব। বুঝতে পারছো নিয়মটা? তাহলে এখানেও লক্ষ্য করো অসীম এবং কোনো নিয়ম মানছে না। 1 0, কই 0-এর পর তাহলে 1 আসার কথা না, এখানে 2টো 0 এসে গেছে। ঠিক আছে, আর কিছুক্ষণ পরে দেখি 1-এর পরে আবার 2টো 0 আসার কথা না, 3টা 0 এসে গেছে। তাহলে কোনো পর্যায়ক্রমিক যে সংখ্যাগুলো আসার কথা, বৃত্তাকারে কিছু সংখ্যা কি আসছে? মোটেও আসছে না এখানে। তাহলে এটা কি সংখ্যা? অমূলদ। তাহলে আমরা অমূলদ সংখ্যাটা বুঝে গেলাম। ঠিক আছে, এইবারে দেখো আমরা বীজগাণিতিক অমূলদ সংখ্যা। আমরা বীজগাণিতিক বহুপদী সংখ্যামালাগুলো শিখেছি, বহুপদী সংখ্যামালা। যদি দেখি এরকম বহুপদী সংখ্যামালা যার সহগগুলো কি হবে? সহগগুলো সব পূর্ণ সংখ্যার সহগ। একটা উদাহরণ দেই, বুঝতে পারবে। এটা হচ্ছে
বহুপদী সংখ্যামালার একটা লিখলাম। অর্থাৎ এক কথায় বলি, বহুপদী সংখ্যামালা কী হবে? চল থাকবে, চলর ঘাতগুলো সব অখণ্ড সংখ্যা থাকবে। এক কথায় বুঝে যাব বহুপদী সংখ্যামালা। চল থাকবে, চলর ঘাতগুলো সব কি বললাম? অখণ্ড সংখ্যা থাকবে। সহগগুলো অর্থাৎ তার সাথে যে সংখ্যাগুলো গুণ আছে, এখানে এক প্রথম পদের সহগ, দ্বিতীয় পদের সহগ কত? 5। ক্লিয়ার? এখানে সহগ হচ্ছে x⁻0, সহগ হচ্ছে গিয়ে 2। তো এইরকম যদি বহুপদী সংখ্যামালা থাকে এবং এইরকম বহুপদী সংখ্যামালার একটা যদি সমীকরণ তৈরি করি, সমান চিহ্ন দিয়ে একটা লিখে দিলাম, শূন্য বা কিছু, তাহলে এই রকম বহুপদী সংখ্যামালা, তাহলে কি বললাম? পূর্ণ সংখ্যার সহগ থাকতে হবে, কন্ডিশন 1। 2 হচ্ছে গিয়ে সংখ্যামালাটাকে হতে হবে বহুপদী সংখ্যামালার ফর্ম। ক্লিয়ার? এই রকম যদি কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ অমূলদ সংখ্যা হয়, হতে পারে অমূলদ সংখ্যা, হতে পারে মূলদ সংখ্যা। যদি অমূলদ সংখ্যা হয় তাহলে সেই অমূলদ সংখ্যাকে আমরা নাম দেব বীজগাণিতীয় বা বীজীয় অমূলদ সংখ্যা। একটা উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবে। ধরা যাক x² - 7 = 0। ক্লিয়ার? তাহলে এটা দেখো, নোট করো, সহগগুলো সবেরই পূর্ণ সংখ্যা এবং এটা বহুপদী সংখ্যামালার ফর্ম, =0 আছে, এটা সমীকরণ হলো। তো এটার সমাধান করলে আমরা কি পাই দেখি। তাহলে x² = 7, x এগুলো সব বাদ দিতে হবে, বা x সমান হচ্ছে গিয়ে √7। তাহলে এটা দেখো যে অমূলদ সংখ্যা দুটো এলো, x এর মান একটা হলো +√7 আর একটা হলো -√7। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অমূলদ সংখ্যাটা হলো √7, তাহলে এইটা অমূলদ সংখ্যা। তো তাহলে এই অমূলদ সংখ্যাগুলোর নাম আমরা দিচ্ছি বীজগাণিতীয় অমূলদ সংখ্যা, বা সংক্ষেপে আমরা বলি বীজীয় অমূলদ সংখ্যা। তাহলে বীজীয় অমূলদ সংখ্যা বুঝলাম, এক কথায় বীজগাণিতিক সমীকরণের মূল অমূলদ সংখ্যা। তাহলে সেই অমূলদ সংখ্যাকে আমরা নাম দিচ্ছি বীজগাণিতীয় অমূলদ সংখ্যা। বোঝা গেল? তবে পাই, ই, এই নোটেশনগুলো সম্পর্কে তোমরা পরে পড়বে। পাই আমরা জানি, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখি পাই আর ই, এই নোটেশনগুলো তোমরা পরে দেখতে পাবে, পরে বৃত্তের চ্যাপ্টারে বা অন্যান্য অঙ্ক ক্ষেত্রে ই এরকম ধরনের নোটেশন আসছে। পাইটা কি না বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, যাই হোক পরে পরে আমরা শিখবো। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, নোট অমূলদ সংখ্যা। কিন্তু এই অমূলদ সংখ্যা কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ নয়। ক্লিয়ার? এই সহগগুলো হবে পূর্ণ সংখ্যা আর রাশিমালাটা হবে বহুপদী সংখ্যামালা, এইরকম কোনো সমীকরণের বীজ নয় পাই আর ই। তাহলে এই অমূলদ সংখ্যাগুলোর নাম কি? এগুলোকে বলা হয় তুরীয় অমূলদ সংখ্যা। কি নাম বলা হয়? অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। আমাদের প্রশ্নে আসে অনেক সময় শর্ট প্রশ্ন হিসাবে তুরীয় অমূলদ সংখ্যা, একটা উদাহরণ দাও বা এক্সাম্পল হিসেবে দুটো তুরীয় অমূলদ সংখ্যার নাম লিখো পরে। তো আমরা তুরীয় কথাটার নামের সঙ্গে সাধারণত পরিচিত থাকি না, একটু নোট করবে, অবীজীয় বা তুরীয় অমূলদ সংখ্যা। তুরীয় দীর্ঘিকা অন্তস্থ, তুরীয় অমূলদ সংখ্যা। ক্লিয়ার হলো? এইবারে আমরা শিখব কিভাবে দুটো মূলদ সংখ্যার মধ্যে আমাদের অম্লদ সংখ্যা লিখব, বা কিভাবে দুটো অম্লদ সংখ্যার মধ্যে দুটো মূলদ সংখ্যার মধ্যে কটা অম্লদ সংখ্যা আছে, অসংখ্য তো অবশ্যই আছে, সেগুলো আমরা উদাহরণ সহকারে লিখব। ক্লিয়ার? প্রশ্নগুলো আসে, ধরো দুটো মূলদ সংখ্যা 1/3, 1/3 আর 2/3। ঠিক আছে? যে কোনো, আমি একটা উদাহরণ নিচ্ছি 1/3, 2/3, তুমি যে কোনো দুটো অম্লদ সংখ্যা নিতে পারো। তো এদের মধ্যে যদি বলা হয় কটা অম্লদ সংখ্যা আছে, উত্তরটা হচ্ছে অসংখ্য। তোমাকে বললো দুটো বা একটা উদাহরণ দাও,
অর্থাৎ যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে একটা অমূলদ সংখ্যা লিখো। এই কোন ধরনের শর্ট প্রশ্ন হিসেবে আসে। আজকে শর্ট প্রশ্নগুলোই মেনলি আছে, বড় প্রশ্ন সাধারণত এখান থেকে কম আসে। সেই ধরনের প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে দিচ্ছি। কি করে দেব এর মধ্যে দুটো অমূলদ সংখ্যা? তো আমি এখানে করে রেখেছি যে 1/3 ভাগ বলে কি 1.3333 করে আছে, অর্থাৎ যেটাকে আমরা লিখি 0.3 এর মাথায় পৌনঃপুন্য। এটাও তাই 0.66 0.6 মাথায় পৌনঃপুন্য। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কি না এই দুটো মূলদ সংখ্যার মধ্যে একটা কেন আমরা অসংখ্য অমূলদ সংখ্যা লিখবো। কিভাবে লিখবো সেটাই আমাদের দেখানো। কিভাবে লিখবো নোট করো, আমরা টেকনিকটা ভালো করে শিখে নাও। দশমিকের পরে আমি একটা অঙ্কের কথা ভাবি, দশমিকের পরে একটা যে কোনো একটা অঙ্ক বলতে হবে। এদের মধ্যে ডিফারেন্স আছে তো নাকি? 3 এখানে 6 ডিফারেন্স আছে। তাহলে আমি শুরু করব, যেহেতু 0 দশমিক আছে 0.3 আর 6, তাহলে আমাদের কি লিখতে হবে? এর থাকতে বড় মানে 1/3 থাকতে বড় মানে কি 0.3 থাকতে বড় হবে, আর 2-3 থাকতে ছোট মানে কি 6 থাকতে ছোট হবে। 0.6 আছে তো, তাহলে 6 ছিল, তাহলে 6 থাকতে এখানে কম হবে, ছোট হবে। উদ্দেশ্য হচ্ছে 1-3 থাকতে বড়, 2-3 থাকতে ছোট। তাহলে সেই কারণে এর থাকতে যদি বড় লিখি তাহলে আমি 0.4 দিয়ে শুরু করবো। আর এখানে যদি 6 আছে তাহলে 6 লিখবো না, কম লিখবো। ঠিক আছে, তাহলে শুরুটা হবে কি, আমি একটা অঙ্কের কথা কিন্তু ভাবছি, বারবার বলছি নোট করো। তাহলে 3-এর পরে আমি 4 দিয়ে শুরু করতে পারি, 5 দিয়ে শুরু করতে পারি, তাহলে আমাদের কন্ডিশন মিলে যাবে। তাহলে 0.4 দিয়ে শুরু করি। এইবারে আমি যে অমূলদ সংখ্যা লেখার নিয়ম দেখিয়েছিলাম তুমি সেভাবে লিখো 1 0, একটা 1, দুটো 0, একটা 1, আবার 3খানা 0, একটা 1, 4খানা 0, 1, এভাবে লিখেছে। এটা কি অমূলদ সংখ্যা হয়ে গেল। একটা উদাহরণ, আর একটা উদাহরণ চলে। দশমিক ধরো 4-এর পরে 5 দিয়েও লিখতে পারি, কারণ 3 আর 6-এর মধ্যে 5ও আছে। 5 যখন লেখা হয়ে গেছে তাই লিখলাম। তা আমি 1 দিয়ে শুরু করলাম, 2 0, 2 3টা 0, দুটো 0, 2 এরকম করে 3টা 0, আবার 2 এরকম করে 4খানা 0, আবার 2 এরকম করে চলবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝেছো? আমি 0 দিয়ে লিখছি, তুমি 0 কেন লিখবে? তুমি 2 1 2, দুটো 1 2 3টা এরকম করে লিখে শেষ করা যাবে কি? অসংখ্য লেখা যাবে তো, তাই না? তো আমরা লিখতে পারি। ঠিক আছে, তুমি যদি বলো যে স্যার আরও যদি লিখতে চাই, তখন তুমি দুটো অঙ্ক দিয়ে হবো না। দুটো অঙ্ক, দশমিকের পরে দুটো অঙ্ক নিলে কত হয়? 33। ঠিক আছে, 3 মানে 33 ভাবি। আবার এখানে দুটো অঙ্ক নিলে কত? 66। তা দশমিকের পর আমি 33 বেশি আর 66 কম, অর্থাৎ দশমিকের পরে 34 দিয়ে শুরু করি না। তাহলে আমি যদি শুরু করি, আর একটা উদাহরণ লিখছি, 0.34 লিখে নিলাম। তারপরে আমি যেভাবে লিখতে হয় সেভাবে লিখবো। ঠিক আছে, ধরো 2 একটা 1, 2 দুটো 1, 2 3খানা 1, 2 আবার 4খানা 1, 2, এইভাবে চলতে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? দুটো অঙ্ক নিয়ে পছন্দ হয়নি, তাহলে দশমিকের উপরে 3খানা অঙ্ক না, অর্থাৎ 333 333, আর এখানে 6 6 6 মানে 666। তাহলে 333 থাকতে বেশি আর 666 থাকতে কম, এরকম দিয়ে শুরু করে দাও। তাহলে এরকম অসংখ্য লেখা যেতে পারে। তাহলে এইভাবে আমরা যে কোনো দুটো অমূলদ সংখ্যা দিলে, যে কোনো দুটো মূলদ সংখ্যা দিলে তার মাঝখানে আমরা যত খুশি অমূলদ সংখ্যা লিখতে পারবো। তার লেখার নিয়ম কি? প্রথম কাজ হচ্ছে মূলদ সংখ্যাগুলোকে দশমিকে ভেঙে নিতে হবে। সেটা 1 অঙ্ক, 2 অঙ্ক বা 3 অঙ্ক, সেটা তুমি তোমার সুবিধা মতো করে নেবে। ঠিক আছে, আমাদের দেখিয়ে দিলাম। এবারে ভেঙে নেওয়ার পরে যে নিয়মে বললাম সেইভাবে লিখে যতগুলো চাইবে ততগুলো পড়বে। ঠিক আছে, তো এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দশমিকের পরে প্রথম অঙ্কটাই দেখা যায় দুজনেরই সমান, তখন তুমি 2 অঙ্ক পর্যন্ত ভাঙবে। 2 অঙ্ক পর্যন্ত যদি সমান হয় তাহলে 3 অঙ্ক পর্যন্ত ভাঙবে, কোথাও না কোথাও তাহলে ডিফারেন্স করবে। আর সবটা যদি সমান হয় তাহলে তো মূলত সংখ্যা দুটো একই ছাড়া আর কিছু না, তাই নাকি? এটা একটু মাথায় ভেবে নেবে। নেক্সট আমাদের আলোচনা হচ্ছে যে দুটো অমূলদ সংখ্যা আছে। ক্লিয়ার? একটা উদাহরণ দেখছি। দুটো অমূলদ সংখ্যা আছে, তার মাঝখানে আমি অমূলদ সংখ্যা লিখব। ক্লিয়ার? তাহলে দুটো অমূলদ সংখ্যা হচ্ছে কি 0.23,
তারপরে আছে 2, 2 খানা 3, 2, 3টে 3, এরকম করে লেখা আছে 2, এরকম করে লেখা আছে। এটা অমূলত সংখ্যা। আর একটা অমূলত সংখ্যা দেওয়া আছে 0.252 দুটো 5, ওই যেভাবে লেখা হয় সেভাবে নিয়মে লেখা আছে 2, 3টে 5, 2, 4 খানা 5, 2, এরকম করে চলছে। এই দুটোই অমূলত সংখ্যা। তো বলা হলো এই দুটো অমূলতের মাঝেও তো অসংখ্য অমূলত সংখ্যা আছে। তুমি একটা উদাহরণ বলো, কিভাবে বলবে? যা আগে যেভাবে শিখিয়েছি সেইভাবেই করতে হবে। তো তোমাকে দেখতে হবে দশমিকের প্রথম অঙ্কটা নিই, দেখা গেল না এখানে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি দুটো অঙ্ক নেই, 2, 3, এখানে 2, 5, হ্যাঁ পার্থক্য পেয়ে যাচ্ছি 25 আর 23 আর 24-এর মধ্যে, সরি 23 আর এটা কত হচ্ছে, দুটো অঙ্ক নিলে 25, তাহলে আমি 24-এর পর শুরু করে দেবো। তোমার যদি পছন্দ না হয় তাহলে 3টে অঙ্ক ভাবো, আর একটু স্প্যান পেয়ে যাবে। 232, এখানে 252, তাহলে 232-এর পরে কত হয়, 233, আর 252 সাথে ছোটো, তাহলে 233 থেকে শুরু করে যাও 251-এর মাঝখানে। একটা উদাহরণ নিই, তাহলে উত্তরটা হবে 0. আমি কথা বলবো 233 শুরু করতে চাইছি, ধরো আমার মনে হলো করবো এটা দিয়ে, তাহলে 1, 2, 1, 2, 2, 233 লিখে পেলাম। তারপরে অমূলত সংখ্যা লেখার যে নিয়মটা শিখিয়েছি সেই নিয়মটা তোমরা ফলো করো। তো আমি 1, 2, 1, 2, 2, 1, এরকম করে 3 খানা 2, 1, ঠিক আছে? ব্যাপারটা বুঝে গেছো? এটা নিয়ে আর বেশি বলছি না, এভাবে লিখতে পারবো। এইবারে আমরা একটু বড় অঙ্ক দেখাবো। তো একটা বড় অঙ্ক দেখাবো। এবারে আমরা এই যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, তো এই রকম দশমিক সংখ্যাগুলোকে সে সসীম হতে পারে বা অসীম দশমিক ভগ্নাংশ হতে পারে, এগুলোকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব সেটা আমরা দেখব। ক্লিয়ার? কীভাবে দেখব দেখি। ধরো প্রথমে আমরা এইটার কথা ভাবি, প্রথম যে অঙ্কটা আছে কে 3, তাহলে সংখ্যাটা 3 দশমিক আরও কিছু আছে, তার মানে কি 3-এর থাকতে বড়, এটা তো বুঝলাম। আর তারপরের পূর্ণ সংখ্যাকে 3-এর পরের পূর্ণ সংখ্যা কী হয় 4, তাহলে এটুকু আমাদের মাথায় ধারণা হয়ে গেলো সংখ্যাটা দেখে এই সংখ্যাটা 3-এর চেয়ে বড় কিন্তু 4-এর চেয়ে ছোট। অর্থাৎ সংখ্যাটা এই ধরো যদি আমাদের 3 হয়, ধরো সাপোজ এখানে আমি 3 লিখছি আর এখানে আমি 4 লিখছি, তাহলে সংখ্যাটা এই 3 থেকে 4-এর মধ্যে একটা জায়গায় আছে। কোথায় আছে সেটা বলছি। তাহলে এটুকু আমরা বুঝে গেলাম যে 3-এর থাকতে বড় মানে 3-এর থাকতে বেশি, মানে এদিকে আছে। সংখ্যা রেখাটা তীর চিহ্ন দেওয়া হয়নি। তো 3-এর পরে এদিকে আমাদের 2, 1 এগুলো আছে, এগুলো নিয়ে আমি আর বলছি না, জায়গাটা ছোট বলে আমি 3 আর 4 এই স্প্যানটাকে একটু বড় করে দেখিয়েছি, ঠিক আছে। কিন্তু সংখ্যাটা তো 3 নেই, অ্যাকচুয়ালি কত না 3.2। তো আমি পরের একটা অঙ্ক নিলাম দশমিকের পরে, এবার 3.2-এর কথা ভাবি। 3.2 যদি হতো তাহলে কি হতো না 3 থেকে 4-এর মধ্যে যে জায়গাটা তাকে সমান আমাকে 10 ভাগ করতে হতো। ক্লিয়ার? সমান 10 ভাগ করে তার 2 ভাগ পজিশানে পেত, এটাই তো হতো নাকি? তাহলে এটাকে আমরা সমান যদি 10 ভাগ করি, সেটা আমরা কম্পাস দিয়ে হোক যেভাবে হোক আমরা করব, ঠিক আছে। তো সমান আমরা 10 ভাগ যদি করে নিই, আমরা 3.256 এটা একটা দশমিক ভগ্নাংশ, অবশ্যই সসীম দশমিক ভগ্নাংশ হতে পারে, সসীম অথবা অসীম দশমিক ভগ্নাংশ, যাই হোক না কেন, এই ধরনের দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব সেটা আমরা জানব। কি পদ্ধতিতে জানব? পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতি। যে পদ্ধতির সাহায্যে আমরা করছি সেটাকে বলা হয় পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতি। তো ইংরেজিতে বলা হয় প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশান। তো এই নামগুলো এখন একটু অচেনা বা কেমন কেমন লাগছে, তো আমরা করে নিই, বিষয়টা কি একটু জানতে পারবো, ব্যাপারটা কি আমরা বুঝে নেব জিনিসটা কি।
তো যাই হোক, সেটা আমরা ডাইরেক্ট উদাহরণে গিয়ে আলোচনা করছি। তো 3 সামথিং এটা কিছু আছে, তার মানে সংখ্যাটা 3-এর চেয়ে বড়, 4-এর চেয়ে ছোট, এটা নিয়ে কোনো ডাউট নেই কারো। তাহলে তাই এই যে দশমিক সংখ্যাটা, দশমিক ভগ্নাংশটা, এটা 3-এর থাকতে বেশি, মানে 3-এর ডান দিকে, এবং 4-এর থাকতে কম, মানে অর্থাৎ এই যে স্প্যানটা, এই স্প্যানের মধ্যে কোথাও না কোথাও আছে, এটুকু আমরা বুঝলাম। এইবারে সংখ্যাটা তো 3 নয়, আমরা প্রথমে 3-এর কথা ভেবে কাজ করছিলাম। এইবারে আমরা পরের স্টেপে 3.2-এর কথা ভাবি। ঠিক আছে, একটা একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো 3.2, 3.2 হলো কোথায় হতো না, 3 থেকে যে 4 গ্যাপটা, এটাকে আমাদের সমান 10 ভাগ করতে হবে, তার 2 ভাগ পাবে। আমরা আগের দিন মূলদ সংখ্যাগুলোকে বসানোর সময় যেটা দেখিয়েছিলাম। তো এই কাজটা করার জন্য তোমরা কি করবে, আগে থেকেই সমান 10টা স্টেপ এরকম করে কম্পাস দিয়ে সমান 10টা স্টেপ, কম্পাসের ফাঁকাটা তোমরা তোমাদের মতন সুবিধা মতন নিবে, জায়গা অনুযায়ী, খাতার জায়গা অনুযায়ী নিয়ে আগে সমান 10 ভাগে ভাগ করে নিবে। ঠিক আছে, আমি করে নিচ্ছি আগে থেকে, করে তারপরে 3 আর 4টা দেবে, তাহলে না হলে আমরা মাঝে 10 ভাগ করব কি করে? ক্লিয়ার হলো ব্যাপারটা? তো আমরা সেই অনুযায়ী 3 আর 4 রাখা আছে, এর মাঝের দূরত্বটাকে সমান 10 ভাগ করে করা আছে। তাহলে 3.2টা কোথায় হবে? 3.2টা তাহলে এই সমান 10 ভাগের 2 ভাগ পাবে, অর্থাৎ আমার এইখানে এই পয়েন্টটা হচ্ছে 3.2-এর অবস্থান। তাহলে এটা হচ্ছে 3.1, 3.2, তারপরটা কত হবে 3.3, বাকিটা আছে 3.4, 3.5, 3.6, তাই এটসেট্রা। ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল। এইবারে পরের অঙ্কটা লিখছি, কারণ সংখ্যাটাতে 3.2 নয়, 3.25। আমি জাস্ট পরের একটা করে অঙ্ক বাড়াচ্ছি। তাহলে 3.25-এর কথা এবার ভাবি, কারণ সংখ্যাটাতে 3.2 ছিল না, 3.2-এর থাকতে বেশি ছিল, 3.25। এবার এইটা কথা ভাবছি, এটার জন্য কোথায় যাবে? লক্ষ্য করে দেখো, তাহলে এই যে 3.2 আর 3.3, তাহলে এই দূরত্বটাকে সমান 10 ভাগ করে, এখানে 5 আছে বলে তার 5টা ভাগ নেবে। তো যেহেতু এই জায়গাটা ছোট, ওখান থেকে তোমরা দেখতে পাবে না, তাই আমরা কি করলাম, এই দূরত্বটাকে একটু লেন্স দিয়ে বড় করে দিলাম। ঠিক আছে, লেন্স দিয়ে বড় করলে কি, একটা ছোটো জিনিসকে বড় করলে সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়, স্প্যানটা বড় হয়ে যায়। তাহলে এই 3.2টা আমি এখানে লিখতেছি, তাহলে এখানে হলো 3.2, আর এই 3.3টাকে আমি এখানে লিখতেছি। তাহলে এটা হলো আমাদের 3.3। ক্লিয়ার? তাহলে এবারে আমরা 3.25-এর কথা ভাবছি। তাহলে 3.25টা কি 3.2-এর থাকতে তো বড়, কিন্তু 3.3-এর থাকতে ছোট। তাই 3.2 এবং 3.3 এটাকে আমরা সমান 10 ভাগে ভাগ করেছি। তোমরা যেভাবে বললাম, একটু আগে দেখালাম, কম্পাস দিয়ে সেভাবে আগে থেকে ভাগ করে রাখবে। তার কত ভাগ পাবে না, এখানে 5 আছে, তাই এখানে 5টা স্টেপ ভাগ দেবো আগে, 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে 3.25, তারপরটা কত 3.26, তারপরটা কত 3.27, এটসেট্রা করে এরকম বাকিগুলো আছে। হলো, কিন্তু সংখ্যাটা তো 3.25 নয়, সংখ্যাটা কত, 5-এর পরে কত ছিল, 6 ছিল। তাহলে এবারে আমরা 3.256 কথা ভাবি। তাহলে কি সংখ্যাটা কি 3.25-এ থাকতে বেশি, 3.25-এর চেয়ে বড়, কিন্তু 3.26-এর থাকতে ছোট? নোট করো কথাটা, সংখ্যাটা তো ছিল 3.256, তাহলে 25 তো নয়, তাহলে 25-এর থাকতে আরও বড়, তাই সংখ্যাটা আর 3.26 থেকে ছোট। তাহলে সংখ্যাটা এই জায়গাটার মধ্যে কোথাও না কোথাও আছে। তো এই জায়গাটার মধ্যে কোথায় আছে কি করে বুঝবো না, 25-এর পরে কত আছে, 6। তাহলে অর্থাৎ এই যে দূরত্বটাকে আমরা সমান 10 ভাগে ভাগ করব, করে 10টা ভাগের 6 আছে বলে এখানে 6টা ভাগ দেবো তাকে। তাহলে এই জায়গাটাকে আমাদের ভাগ করতে অসুবিধা হয় বলে আমি কি করছি, এইটাকে লেন্স দিয়ে বড় করে নিচ্ছি। তো বড় করে নিলে কী হবে, এইখানটা আমি লিখছি 3.25, আর এই জায়গাটা হচ্ছে গিয়ে 3.26।
যেমন 3.26 লেখা ছিল। তাহলে এই জায়গাটাকে আমরা সমান 10টা স্টেপে ভাগ করে নিচ্ছি, কারণ 3.256টা লিখতে হবে। 3.256টা এর মাঝখানে কোথায় আছে, কি করব না কি করব, এই দূরত্বটাকে আবার সমান 10টা ভাগ করতে হবে। 10 ভাগ করে তার 6টা স্টেপ পাবে। আমি অলরেডি 10 ভাগ আমার এখানে করা আছে, তোমরা ওই কম্পাসে যেভাবে দেখালাম সেইভাবে করে নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এইটা হচ্ছে আমাদের 3.256 অবস্থান। এটা হচ্ছে 3.256 অবস্থান। ব্যাপারটা বুঝা গেল? তাহলে এইভাবে দশমিকের পরে যতই বড় অঙ্ক দিক না কেন, যতই সংখ্যা থাক না কেন, আমরা ওইভাবে এই যে প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশান এই পদ্ধতির সাহায্যে আমরা কি করব, তাকে সংখ্যা রেখায় স্থাপন করে দিতে পারবো সঠিকভাবে। এই পদ্ধতির সাহায্যে এটা হচ্ছে কি সসীম দশমিক, অর্থাৎ দশমিকের পরে একটা নির্দিষ্ট অঙ্ক আছে, কিন্তু যদি দশমিকের পরে নির্দিষ্ট অঙ্ক না থাকতো তাহলেও আমরা তাকে দশমিকের পরে একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত ধরে নিয়ে তাকে একই পদ্ধতিতে স্থাপন করে করে যাব। ধরো তোমাকে বললাম যে 0.3 মাথা পূর্ণমণি, এটা যদি এক্সপ্লেন করা হয় 0.33333 করে চলতে থাকবে। তো এটাকে আমরা ওই কি বলবো সংখ্যা রেখায় বসাবো, অবস্থান করব। তাহলে সেটা কীভাবে করব, জাস্ট এই নিয়মে করে যাব। প্রথমে 0.03 কথা ভাবি, প্রথমে 0.03 কথা ভাববো, তারপরে 0.033 কথা ভাববো, তারপরে 0.3 কথা ভাববো। এইভাবে আমাদের সম্ভাব্য 3 অঙ্ক বা 4 অঙ্ক যেটা তোমাদের প্রশ্নে বলে দেবে তত অঙ্ক পর্যন্ত তোমরা অ্যাকুরেসি করে সংখ্যাটাকে এই পদ্ধতির সাহায্যে বসাবে। ঠিক আছে? তাহলে এইটাকে যে কোনো অঙ্ক আমরা এবারে করে দিতে পারবো। তাহলে এই যে পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতি কাকে বলে? না দেখো আমরা কি করলাম, পরপর দুটো সংখ্যা, প্রথমে 3 4 ছিল, তারপরে 3.2 আসছে আর 3 3 আসছে, তারপরে 3.25 আর 3.26 আছে, অর্থাৎ পরপর দুটো সংখ্যার মধ্যে এই যে মধ্যবর্তী দূরত্ব 3 4-এর মধ্যবর্তী দূরত্ব 3.2 আর 3.3-এর মধ্যে দূরত্ব, অর্থাৎ পরপর দুটো সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে সমান ভাগে ভাগ করে, এখানে আমি ভাগ করে সমান 10 ভাগে ভাগ করেছি, প্রতি ক্ষেত্রে সমান ভাগে ভাগ করে যার যার সুবিধা মতো সে করবে। আমি এখানে একটা একটা অঙ্ক নিয়েছি, মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে 10 10 করে ভাগ হচ্ছে সমান। তাহলে মধ্যবর্তী দূরত্বকে সমানভাবে ভাগ করে, এক্ষেত্রে 10 ভাগ করে আমি কি করেছি, যে কোনো বাস্তব সংখ্যাকে আমি সংখ্যা রেখায় স্থাপন করতে পেরেছি। এই পদ্ধতিটাকেই বলা হয় আমাদের যেটা লেখা আছে পর্যায়ক্রমিক বিবর্ধন পদ্ধতি। বোঝা গেল কথা? তাহলে কি হলো কথাটা, এটা কার মাধ্যম দিয়ে করেছি বললাম না, লেন্স প্রয়োগ করে। লেন্স দিলে কি হয়, ছোট দূরত্বকে আমরা বড় করে দেখি। ঠিক আছে? তাহলে এইভাবে আতস কাজের সাহায্যে অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে পরপর দুটো সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে সমান ভাগে ভাগ করে আমরা যে কোনো বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে প্রসেস অফ সাকসেসিভ ম্যাগনিফিকেশান। ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল? এইবারে আমরা কোষে দেখি যে অঙ্কগুলো আছে, আমাদের অনুশীলনীর অঙ্কগুলো আছে, তোমাদের বই প্রত্যেকের কাছেই আছে, সেই বইয়ের অঙ্কগুলো আমরা একটু একটু করে আলোচনা করে দিচ্ছি, ছোটো ছোটো করে। অলরেডি যা আলোচনা হয়েছে এরপরে আর কোনো না আলোচনা করলেও চলতো, তাহলেও ছোটো ছোটো করে আলোচনা করে দিচ্ছি। তো আমরা কোষে দেখি 1.3 অনুশীলনীটা এখন আলোচনা করব। তো আমরা কোষে দেখি 1.3 অধ্যায়টা আলোচনা করছি। তো বেশ যা আলোচনা করে দেওয়া আছে, যদি কেউ এতক্ষণে তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে অটোমেটিক্যালি আমার আর এই পরের পোর্শনটা আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তাহলেও একটু ছোট করে যেটুকু না আলোচনা করলে নয় সেটুকু আলোচনা করে দিচ্ছি, তোমরা শুনলেই বুঝতে পারবে। যে প্রথম যে অঙ্কটা ছিল একের দাগের একেরটা বলছে 17/80, এগুলোকে বলছে ভাগ না করে, ভগ্নাংশ ভাগ না করে বলতে হবে
সসীম দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি সসীম দশমিক হবে, অর্থাৎ ভাগের পরে কি ভাগ করলে কি দশমিকের পরে নির্দিষ্ট অঙ্কে গিয়ে মিলে যাবে ভাগফলটা। ঠিক আছে, সসীম দশমিক আর অসীম দশমিক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, সেখান থেকে উত্তরটা অলরেডি পেয়ে যাব। সেখানে বলেছিলাম কি প্রথমে কাটাকুটি যদি যায় কাটাকুটি করে নাও, অর্থাৎ পরস্পরের মৌলিক করে নিতে হবে, পি বাই কিউ আকারে সাজাতে হবে, এরা যেন পরস্পরের মৌলিক। তারপরে কাজ বলেছিলাম যে হরকে ভেঙে ফেলো। তো এখানে হর 80, আমি একটা অঙ্ক যা ছোটো করে দেখে দিচ্ছি, তাহলে 5 দিয়ে মৌলিক সংখ্যা সব ভাঙবে, উৎপাদকগুলো অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 16, 5 80, ঠিক আছে, 2 আসছে 16, নোট করে দেখো উৎপাদকগুলো কে কে আসছে, 5 আর 2 অথবা 5 2 এর মধ্যে সীমাবদ্ধ, অন্য কোনো 5 2 আর 5 বাদ দিয়ে অন্য কোনো মৌলিক সংখ্যা আসেনি, তাহলে এটা অবশ্যই কী হবে, সসীম দশমিক ভগ্নাংশ হবে। ব্যাপারটা বোঝা গেল। যদি এখানে 2 5 ছাড়া আরও কোনো অন্য হতো তাহলে এটা অসীম দশমিক হতো। দ্বিতীয় ক্ষেত্রে এক্ষেত্রেও 35কে ভাঙলে কী হয়, 5 আর 7, কিন্তু নোট করো 2 5 বাদ দিয়ে 7 একটা উৎপাদক চলে এসছে, তাহলে এটা আমরা এটা ভাগ করে দেখবে, এটা কিন্তু অসীম দশমিক হবে, আবৃত্ত দশমিক হবে। ঠিক আছে, একের দাগের প্রশ্নের সব উত্তর অটোমেটিক পেয়ে যাবে। 2 থেকে বলছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি এবং কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। তো এটা তোমরা 1/11 আছে প্রথমের অঙ্কটা, 2 দাগের 1 অঙ্কটা 1/11 দশমিকে বিস্তার করতে বলছে, অর্থাৎ তোমাকে ভাগ করতে হবে, ভাগ করার পর অটোমেটিক দেখে বলবে যে দশমিকের পরে কিছু অঙ্ক কি বারে বারে ঘুরে আসছে নাকি কোনো না নিয়ম দশমিকের পরে কি ভাগ একটা মিলে যাচ্ছে। হয় দশমিকের পরে কিছু অঙ্ক বারবার ঘুরে আসবে, মানে পৌনঃপুনিক আকারে আসবে সোজা কথায়, অথবা আসবে না, তার দুটোর মধ্যে কোনটা আছে আমরা এখানে না দেখেই বলে দেবো। তাহলে এখানে কি আছে, 11 আছে, মানে কি উৎপাদকে ভাঙলে তো 2 5 বাদ দিয়ে অন্য একটা মৌলিক সংখ্যা 11 আসছে, তাহলে এটা কী হবে, আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে, অর্থাৎ দশমিকের পরে চলতেই থাকে, ভাগ মিলবে না, এটা তো বুঝেই নিচ্ছি, এটা তোমাকে একটু ভাগ করে দেখাতে হবে, ন্যাচারালি পেরে যাওয়ার কথা। এইবারে 3 দাগে বলছে প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইজিক্যাল টু 0। তো এখানে 3 দাগে যেগুলো দেওয়া আছে, 3 দাগের আমি একটা দেখাচ্ছি, এগুলো আমরা ক্লাস 6-এ করে এসেছি। এই যে অমূলত সংখ্যা যেগুলো পৌনঃপুনিক সংখ্যা, এগুলোকে আমরা কি বলছিলাম, এগুলোকে মূলত সংখ্যা বলছিলাম। তো এই যে মূলত সংখ্যা, এই সংখ্যাটাকে বলছে লবহর আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে সহজ কথায়। কীভাবে করবো অনেকে হয়তো ভুলে গেছো, তাই একটু বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে গিয়ে দশমিক, দেখো পূর্ণ সংখ্যা যদি থাকে, এখানে পূর্ণ সংখ্যা নেই, শূন্য আছে, তো আমরা পূর্ণ সংখ্যাটা ছেড়ে দিলাম। দশমিকের পরে দেখবো এবারে দশমিকের পর অঙ্কগুলো কি আছে না, দশমিকের পরে অঙ্ক 3 আছে, তারপরে মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে আমরা কী লিখব, দশমিক পরে যে অঙ্কগুলো আছে লিখে ফেলি। 3 আছে, 3 লিখলাম, ঠিক আছে। এরপরে কাজটা কি, এবার দেখবো দশমিকের পরে কারোর মাথায় কি পৌনঃপুনিক নেই, এরকম কোনো অঙ্ক আছে, এখানে এরকম কোনো অঙ্ক নেই, যদি থাকতো তাহলে মাইনাস দিয়ে সেটা লিখতাম, এখানে কেউ নেই মানে তো নেই, ঠিক আছে, এখানে লেখার দরকারই নেই, যদি থাকতো কেউ তাহলে লিখতাম, ঠিক আছে। এরপরে কাজটা কি, কতগুলো অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, আমি দেখতে পাচ্ছি দশমিকের পরে একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, তাই হরে একখানা নয়, যদি দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকতো তাহলে হরে 2 9 লিখতাম। এইবারে এটাকে একটু সরল লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, মানে কাটাকুটি করা সোজা কথায়, তার 3 দিয়ে ভাগ করে 3 একে 3 3 একে 9, এটা কত হলো 1/3, লবহর আকারে প্রকাশ হলো, মানে পি বাই কিউ আকারে প্রকাশ হলো। আর একটা অঙ্ক দেখাচ্ছি যেখানে একটু অন্যরকম হবে, ধরো 0.54, এটা হচ্ছে 3 দাগের 3। তো এটাকে আমরা পৌনঃপুনিক চিনবো বা পি বাই কিউ আকারে প্রকাশ করবো, জায়গা এই ধরনের অঙ্কগুলো করে এসেছি, যা একটু হালকা আলোচনা করে দিচ্ছি, অনেকে হয়তো ভুলে গেছে, তাই এখানেও তাই কী করতে হবে, তো এখানে পূর্ণ সংখ্যা তো নেই, অতএব এটার কথা ছেড়ে দাও, তাহলে এইটার জন্য ভাবি, তাহলে আমরা কি করব, দশমিক করে যা আছে সব লিখে ফেলি, 5 4 যা আছে লিখে ফেললাম। এখানে দেখো একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, এই যে 5-এর মাথায়, তাহলে -5, এখানে কিন্তু এরকম ছিল না, ক্লিয়ার হলো ব্যাপারটা কি।
তারপরে লক্ষ্য করো যতগুলোর অঙ্কের মাথায় পৌনমণিক আছে ততগুলো নয়, 4-এর মাথায় মানে একটা অঙ্কের মাথায় পৌনমণিক আছে একখানা নয়, যাদের মাথায় পৌনমণিক নেই ততগুলো শূন্য, 9-এর পিঠে ততগুলো শূন্য। ব্যাপারটা বুঝাতে পারলাম? এটাকে সরল করো, তাহলে কী হচ্ছে 54 থেকে 5 বাদ দিলে 50 একটু কমে যাবে, 49 বাই 90। ব্যাপারটা কি বোঝা গেল? এইভাবে হবে। ধরো কেউ যদি বলে যে 1.3 ছিল, আচ্ছা আর একটা দেখে দিই, পূর্ণ সংখ্যা আছে এরকম একটা দেখানো যাক, 3-এর দাগের 2। তো 3-এর দাগের 2 তো আমাদের আছে 1.3, 1.3-এর মাথায় পৌনমণিক। তো পূর্ণ আছে বলে পূর্ণ সংখ্যা 1 আছে, তাই 1 পূর্ণ। এইবারে এর কথা ভাবি, এখানে পূর্ণ সংখ্যা 1 ছিল বলে 1 যুক্ত দিয়ে দিলাম, ক্লিয়ার? এবার দশমিকের পরে যেটা আছে সেটার কথা ভাবছি। তো দশমিকের পরে যেটা আছে সেটার কথা ভাবি, দশমিকের পরে যেগুলো আছে সব লিখে ফেলি পরপর করে। 0.3 আছে, কারোর মাথায় পৌনমণিক এরকম সংখ্যা তো নেই, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে সেটা লিখতাম। এবার দশমিকের পরে কতগুলোর মাথায় পৌনমণিক আছে না, একটা অঙ্কের মাথায়, তাই একটা নয়। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে আবার রিপিট করছি, 1 দশমিক ছিল অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 ছিল এখানে, তাই এখানে 1 যুক্ত লিখলাম। 2 দশমিক থাকলে 2 যুক্ত লিখতাম। 17.3 থাকলে তাহলে 17 যুক্ত লিখতাম। আচ্ছা, এইভাবে ব্যাপারটা, বাকিটা তো বুঝলে। তারপরে ওখানে পূর্ণ কাটাকাটি করে বলো, তাহলে কত হলো 1 পূর্ণ 1/3। উত্তরটা হলো 1 পূর্ণ 1/3। 1 যুক্ত 1/3 মানে কি 1 পূর্ণ 1/3। ক্লিয়ার? এইভাবে আমরা যে কোনো অঙ্ক করে নিতে পারবো। তারপরে বলছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত হবে। 4টি সংখ্যা লিখতে বলছে, যাদের দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত। তা তোমাকে এরকম 4টা সংখ্যা লিখে দেখাতে বলছে, যাদের দশমিকের পরে হবে অসীম আর অনাবৃত। আমরা অমূলত সংখ্যা, তার মানে কি দশমিকের পর যাদের অসীমও আছে অনাবৃত আছে, মানে নির্দিষ্ট নিয়মে আসেনি, ছন্দে আসেনি বৃত্তাকার পথে, তাহলে সেগুলোকে তো আমরা নাম দিচ্ছি কি অমূলত সংখ্যা। সোজা কথা 4টা অমূলত সংখ্যার উদাহরণ লিখে দেবে। এই ধরনের অঙ্ক প্রশ্ন ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওতেই। তারপরে বলছে 5-এর দাগে 5/7 এবং 9/7 এর মধ্যে 3টি অমূলত সংখ্যা লিখি। 5/7 কত দাগে? এটা 5-এর দাগেই অঙ্ক। আচ্ছা, 5-এর দাগের অঙ্কে বলেছে 5/7, 9/7। 5/7 আর একটা আছে 9/7। এই যে দুটো মূলত সংখ্যা আছে এর মাঝখানে 3টি অমূলত সংখ্যা লিখো। দেখো এই ধরনের প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, তাহলে এটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, তারপরে দশমিকের পরে অঙ্ক বিচার করে 3টি কেন যতগুলো চাইবে ততগুলো পেয়ে যাবো, হাজার পেয়ে যাবো। তারপরে বলছে 6-এর দাগের অঙ্ক, তাহলে এটা নিয়ে আমার আলোচনা করার প্রশ্নই নেই বোধ হয়। ঠিক আছে, যদি থাকে তোমরা বলে জানাবে। 3/7 আর 1/11, 6-এর দাগের প্রশ্ন। 3/7 আর 1/11, এই যে দুটো মূলত সংখ্যা এর মাঝখানে দুটো আলাদা অমূলত সংখ্যা লিখি। এটাও আর আলোচনা করার কী আছে, একইভাবে আমরা লিখে দিতে পারবো। তারপরে যে 7-এর দাগের প্রশ্ন বলছে কোনটি মূলত সংখ্যা কোনটি অমূলত সংখ্যা বলতে হবে। তো 7-এর দাগের যে প্রশ্নগুলো আমরা অনেকগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা মূলত আর কোনটা অমূলত বলতে হবে। অনেক সময় কি হয়, অমূলতের মতন লেখা থাকে, দেখে বুঝতে পারি না, হয়তো দেখা যায় সেটা মূলত সংখ্যা। তো আমরা দেখি ব্যাপারটা কি। ধরো √47, এটা মূলত না অমূলত? তো আমি চেনার সহজ উপায় বলে দিই, বর্গমূলের মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে, মৌলিক সংখ্যা, এক কথায় চোখ বুঝে সেটাকে বলবে অমূলত সংখ্যা। √47 বর্গমূলে মৌলিক সংখ্যা আছে, এটা কি সংখ্যা হবে তাহলে? অমূলত। ক্লিয়ার? এইবারে ধরো তারপরে একটা অঙ্ক দেওয়া আছে 625 বর্গমূলের মধ্যে। নোট করে দেখো, 625-এর তো বর্গমূল আমরা জানি, এটা জানা বলে আমি মুখে বলেছি, না হলে তো বর্গমূল আমরা করে নিতে পারতাম। আর যদি বলি বর্গমূল করতে হবে না, উৎপাদকে ভেঙে ফেলো, সোজা কথা এটাকে ভেঙে ফেলো। 5 5 25 25, এটাকে উৎপাদকে ভাঙলে এতগুলো উৎপাদক বেরাবে। ক্লিয়ার? তো এখান থেকে জোড়া থেকে একটা করে বেরিয়ে যায়,
প্রথম জোড়া থেকে 5 বেরিয়ে গেল, তারপরে জোড়া থেকে 5 আবার বেরিয়ে গেল। অর্থাৎ বর্গমূলের মধ্যে যদি জোড়া উৎপাদক থাকে একটা করে লেখা হয়। এটা বের করানোর নিয়ম আমরা শিখেছি ছোটো ক্লাসে। তাহলে এখানে কত হলো 25। তাহলে দেখো অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিলো বোধহয় অমূলকের মতো হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা সরলীকরণ বুঝে গেলাম 25। 25 কি অমূলত সংখ্যা নাকি? এটা তো মূলত সংখ্যা, তাই না? 25কে আমরা 25/1 অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারলাম তো। তাহলে এটা কী হবে? মূলত সংখ্যা। তাহলে এইভাবে তোমরা ট্রায়াল করলে ব্যাপারটা, বাকি যেগুলো আছে সেগুলো দেখলেই বুঝতে পেরে যাবে কীগুলো আছে, আমি আর সেটা বলছি না। তারপরে 9 দাগে বলছে, না 9 দাগে না 8 দাগে বলছে ওই 5.762, কত দাগে? 8 দাগে 5.762 একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। 8 দাগের একটা বলছি, এটা 1 দাগের অঙ্ক। 5.762 এই যে দশমিক সংখ্যাটাকে বলছে সংখ্যা রেখায় স্থাপন করি। আমরা বলেছি কীভাবে এগুলো স্থাপন করতে হয়, ওই আতস কাচের মাধ্যম দিয়ে, ঠিক আছে? একটু আগে দেখলাম না ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কীভাবে দেখানো যায়, সেইভাবে আমরা প্রথমে 5-এর কথা ভাববো, তারপরে 5.7-এর কথা ভাববো, তারপরে 5.76-এর কথা ভাববো, তারপরে 762 যেভাবে দেখিয়েছি ঠিক ওই টেকনিকটাই যদি তোমরা বুঝে থাকো অটোমেটিক এটাও পারবে, আলোচনা করার দরকার নেই। তারপরে 9 দাগে বলছে, 9 দাগের প্রশ্নটা বলছি, 2.26, 2.26, 6-এর মধ্যে পৌনমণিক আছে আর 2-এর মধ্যে পৌনমণিক আছে। আচ্ছা, আর একটা দেওয়া আছে 5.54, 5.54, 4-এর মধ্যে পৌনমণিক আছে। এই সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। অর্থাৎ এটাকে আমাদের 4 দশমিক, এটাকেও সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তুমি বলবে এটা তো স্যার অসীম দশমিক ভগ্নাংশ, এটাকে তাহলে কতক্ষণ পর্যন্ত করতে থাকবো? ওই জন্য বলে দিয়েছে দশমিকের পর 4টা অঙ্ক নিতে বলছে। ক্লিয়ার? বলে দিয়েছে 4 দশমিক মানে কত? 0.2626, দশমিক 4টা অঙ্ক হলো। তাহলে ওটাকে সংখ্যা রেখায় যেমন হবে একটু আগে দেখিয়েছিলাম ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, সেটা করতে পারবে। ঠিক একই রকম হবে। এটা কি আর বলা দরকার আছে? 5.5444 করে চলতে যাবে, দশমিক 4টা অঙ্ক নিবে, 4টা অঙ্ক নিয়ে সেটাকে তোমরা স্থাপন করে দেবো একইভাবে। তাহলে এইভাবে সমস্ত অঙ্কগুলো আমরা করতে পারবো। 10-এর দাগে একটা অঙ্ক আছে, দুটো সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দুটির মধ্যে দুটি মূলত সংখ্যা লিখি। তা 10-এর দাগের যে সংখ্যাটা দেওয়া আছে দুটো, এটা কি দেওয়া আছে? অমূলত সংখ্যা দেওয়া আছে। এই অমূলত সংখ্যা দুটির মধ্যে দুটো মূলত সংখ্যা লিখতে বলেছে। আমি সংখ্যাটা লিখে দেখাচ্ছি, এটা না করে দিচ্ছি। 0.23 এরকম করে লেখা আছে, 2 3, তারপর 2 2 3, তারপর 2 3 3, এইভাবে একটা অমূলত সংখ্যা লেখা আছে 1। আর একটা লেখা আছে 2 1, এটা একটা, 2 1, 2 2খানা 1, 2 3খানা 1, 2, এইভাবে লেখা আছে অমূলত দুটো সংখ্যা। ঠিক আছে? তাহলে এই দুটো অমূলত সংখ্যার মধ্যে এখানে একটা মূলত সংখ্যা লিখতে হচ্ছে। অসংখ্য মূলত সংখ্যা আছে, তার মধ্যে আমাকে একটা লিখতে বলছে। আমি কিভাবে লিখব? তো আমি বলছি কি, দশমিকের উপর প্রথম অঙ্কটা দেখো মিলে গেছে, ছেড়ে দাও, দুটো অঙ্ক নিয়ে ভাবো। এক্ষেত্রে 21, এক্ষেত্রে 23, 21 আর 23-এর মধ্যে কী আছে? 22, উত্তর তো 22 হতে পারে। ক্লিয়ার? তাহলে একটা উত্তর হলে আমি বলে দেবো উত্তরটা হচ্ছে 22, দেখেই তো বলতে পারি। এবার তুমি বলো আরও যদি চাইতো, তাহলে 3টে অঙ্ক নিয়ে ভাবি না। 212, 232, 212 থেকে বেশি বলবো, 213, 214, এরকম করে 231 পর্যন্ত চলে যাবো। যদি বলেছে আরও দরকার, তাহলে 4টা নেবো, দশমিক 4টা অঙ্ক নিয়ে ভেবে ওই যেভাবে বললো। ক্লিয়ার হলো ব্যাপারটা? দুটো হাজার হাজার অঙ্ক লেখা যাবে। আচ্ছা, 10-এরটা হলো। তারপরে বলছে এত এবং এত মধ্যে দুটি মূলত সংখ্যা লিখি, একই রকম নিয়ম। এবারে দেখো একই ব্যাপার আছে। ঠিক আছে? তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিয়মিত আমরা ভিডিওগুলো দিতে থাকবো, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবে। আশা করছি কোনো রকম টিউশন না পড়ে বাড়িতে বসে শুধুমাত্র অনলাইন ক্লাসের মাধ্যমে পুরোটা তোমরা শিখতে পারবে। ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ।